হ্যালো স্টুডেন্টস, আমি নবমিতা। আর আচার্যর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের 5th চ্যাপ্টার অর্থাৎ বিংশ শতকের ইউরোপ নিয়ে। আজকের ক্লাসটি এই চ্যাপ্টারের ওপর আমাদের সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রুশ বিপ্লব নিয়ে। আজকে আমরা রুশ বিপ্লবের সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখে নেব কিভাবে বলশেভিক দলের নেতৃত্বে রাশিয়ায় জারতন্ত্রের উচ্ছেদ ঘটেছিল। তাহলে চলো আমরা আর দেরি করব না, আমরা আজকের ক্লাসের যে আলোচনাগুলো আছে, আলোচ্য বিষয়গুলি আছে, সেগুলো নিয়ে আলোচনা শুরু করি। রুশ বিপ্লব। রাশিয়ায় বিপ্লবের পূর্ববর্তী সময়কালে 1898 সালে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি বা RSDWP নামের একটি রাজনৈতিক দল তৈরি হয়, যা পরবর্তীতে মেনসেভিক ও বলশেভিক এই দুই ভাগে ভাগ হয়ে যায়। এদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব যে সংখ্যালঘু মেনসেভিকেরা ছিল নরমপন্থী সমাজতন্ত্রী এবং বলশেভিকেরা ছিল উগ্রপন্থী সমাজতন্ত্রী এবং তারা সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবেই পরিচিত ছিল। একদিকে যেমন বলশেভিকদের মূল কর্মসূচি ছিল প্রকাশ্য সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে সর্বহারা জনগণদের নিয়ে এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা, ঠিক অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে মেনসেভিকদের কর্মসূচি ছিল সমাজতন্ত্রবাদের পূর্ণ সাফল্য এবং তার স্বাভাবিক পরিবর্তনের মাধ্যমে আদায় করা। তবে যেহেতু বলশেভিকদের অনুপাতে মেনসেভিকেরা সংখ্যালঘু ছিল, সেজন্য বলশেভিকদের ক্ষমতা দিন দিন কিন্তু বাড়তে থাকে এবং 1917 সালের 8ই মার্চ রাশিয়ায় পেট্রোগ্রাড শহরে বলশেভিকদের নেতৃত্বে প্রায় 80 থেকে 90 হাজার শ্রমিক খাদ্যের দাবিতে অনশন শুরু করে এবং তাদের প্রত্যেকের মুখে একটাই স্লোগান ছিল। সেই স্লোগানটি হলো স্বৈরতন্ত্র নিপাত যাক এবং যুদ্ধ নিপাত যাক। অন্যদিকে জারের সেনার অনেকেই বিপ্লবীদের সাথে যোগদান করে, যে কারণে জারের আদেশ অমান্য করে সেনাদের পাভলোভস্কি রেজিমেন্ট এবং ভলিনস্কি রেজিমেন্ট বিদ্রোহী শ্রমিকদের উদ্দেশ্যে গুলি চালাতে অস্বীকার করে। দেখতে দেখতে রাশিয়ার বিভিন্ন গ্রামীণ এবং শহর এলাকায় এক একটি সোভিয়েত গড়ে উঠতে থাকে। এদিকে বলশেভিকদের নেতৃত্বে জনগণের বাড়তে থাকা বিক্ষোভের মুখে জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করতে বাধ্য হন এবং তার পদত্যাগের সাথে সাথেই 300 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রোমানভ বংশের স্বৈরাচারী জার শাসনের অবসান ঘটে। ডুমা নামের সোভিয়েত পার্লামেন্টের এক বুর্জোয়া নেতা প্রিন্স জর্জ উলভভ এর নেতৃত্বে রাশিয়ায় সোশ্যাল ডেমোক্র্যাট দলের অধীনে এক অস্থায়ী সরকার গঠিত হয় এবং এরই সাথে 1917 সালে ঘটা মার্চ বিপ্লব বা রুশ বিপ্লবের প্রথম পর্বের কিন্তু এ সময় সমাপ্তি হয়। তবে 1917 সালের মার্চ বিপ্লব বা রুশ বিপ্লবের পর জারতন্ত্রের উচ্ছেদ ঘটলেও সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতৃত্বে গঠিত অস্থায়ী সরকার রাশিয়াতে জনগণের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হলে সে বছরেই নভেম্বরে সংঘটিত হওয়া বলশেভিক বিপ্লবের মাধ্যমে শেষমেশ সোভিয়েত জনগণ নিজেদের হাতে কিন্তু শাসন ক্ষমতা পায়। কিভাবে বলশেভিক বিপ্লবের হাত ধরে সোভিয়েত রাশিয়ায় জনগণ ক্ষমতা হাতে পেয়েছিল, এবারে চলো আমরা সেটাই আলোচনা করি বা জেনে নিই। আসলে মার্চ বিপ্লবে জার শাসনের অবসানের পর থেকে রাশিয়ায় দ্বৈত শাসন শুরু হয়। একদিকে যখন ডুমার সদস্যদের নেতৃত্বে অস্থায়ী সরকার গঠিত হয়, অপরদিকে সেই সরকারকেই বলশেভিকেরা অমান্য করে এবং সমান্তরালভাবে রাশিয়ার বিভিন্ন স্থানে বলশেভিকদের নেতৃত্বে এক একটি করে সোভিয়েত বা পরিষদ গড়ে উঠতে থাকে। অপরদিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে ডুমার নেতৃত্বে থাকা অস্থায়ী সরকারের প্রতি এ সময় কিন্তু জনগণের আস্থা ধীরে ধীরে কমতে থাকে, কারণ বুর্জোয়াদের নিয়ে গঠিত এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভীষণভাবে ব্যর্থ হয়েছিল। এই জমতে থাকা ক্ষোভ আস্তে আস্তে জনগণের মধ্যে আন্দোলনের স্পৃহাকে আরও তীব্র থেকে তীব্রতর করে তোলে এবং কৃষক শ্রমিকদের এই অসন্তোষের মধ্যে তাদের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, যিনি বিশ্ব ইতিহাসে লেনিন নামে পরিচিত। সুইজারল্যান্ড থেকে নির্বাসন কাটিয়ে ফিরে এসে লেনিন তার এপ্রিল থিসিস ঘোষণা করেন। লেনিনের নাম আমরা সকলেই জানি, এবার আমরা সেটাই আলোচনা করব যে কৃষক শ্রমিকদের
স্বার্থের জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য লেনিনের ভূমিকা কি ছিল বা তিনি কিভাবে কৃষক শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন। লেনিন কিন্তু ছিলেন একজন প্রতিবাদী চরিত্র এবং তিনি শ্রমিকদের স্বার্থে এবং কৃষকদের স্বার্থে আওয়াজ তোলেন যে কৃষকদের জমি দিতে হবে, শ্রমিকদের হাতে কারখানা দিতে হবে এবং সমস্ত ক্ষমতা তুলে দিতে হবে সোভিয়েতের হাতে। লেনিন স্পষ্ট ঘোষণা করেন যে বিপ্লবের প্রথম পর্যায়ে বুর্জোয়ারা ক্ষমতা লাভ করেছে ঠিকই, তবে এবারে বিপ্লবের ঠিক দ্বিতীয় পর্যায়ে কৃষক এবং প্রোলেতারিয়েত বা সর্বহারাদের হাতে ক্ষমতার হস্তান্তর ঘটবে। তাহলে স্টুডেন্টস, আমি এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দীর্ঘদিন ধরে কিন্তু শ্রমিকেরা এবং কৃষকেরা অত্যাচারিত এবং শোষিত হয়ে আসছিলেন। সেক্ষেত্রে লেনিন কিন্তু এসে তাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কিন্তু আওয়াজ তোলে এবং তাদের পাশেই সর্বহারা মানুষদের পাশে, কৃষকদের পাশে, শ্রমিকদের পাশে কিন্তু তিনি দাঁড়ান। লেনিন রাশিয়ার শ্রমিক, কৃষক, সৈনিক এবং সাধারণ জনগণের সাথে নিয়ে সর্বহারাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান এবং তিনি ঘোষণা করেন যে সর্বহারাদের সাথে নিয়ে বলশেভিক দল ক্ষমতায় এলে সেনারা পাবে শান্তি, কৃষকেরা পাবে জমি এবং শ্রমিকেরা পাবে রুটি। 1917 সালের 16 জুলাই লেনিনের নেতৃত্বে রাশিয়ার পেট্রোগ্রাফ শহরে শ্রমিক, কৃষক এবং সৈনিকেরা একজোট হয় এবং একজোট হয়ে সমস্ত ক্ষমতা সোভিয়েতগুলোর হাতে তুলে দেওয়ার দাবি জানায়, যে দাবিকে অস্থায়ী বুর্জোয়া সরকার নাকচ করে দেয়। আন্দোলনকারীদের ওপর সরকারের তরফে গুলি চালানোর নির্দেশ এলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরমে পৌঁছায় এবং লেনিনের নির্দেশে আন্দোলনকারীদের তরফে রেড গার্ড বা লাল ফৌজ তাদের কর্মসূচি পালন করতে শুরু করে, যার নেতৃত্বে ছিলেন ট্রটস্কি। রেড গার্ডের ভলেন্টিয়ারেরা এক এক করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জ সহ সরকারি দপ্তরগুলো দখল করে নেয়। ফলে অস্থায়ী সরকারের পতন নিশ্চিত হয়ে পড়ে এবং বলশেভিক দল রাশিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে আর তাদের নেতৃত্বে সেখানে প্রতিষ্ঠিত হয় সর্বহারাদের এক নায়কতন্ত্র। তাহলে আজকের ক্লাসে আমরা রুশ বিপ্লব সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম এবং জানলাম কিভাবে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে সর্বহারাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। এর পরের ক্লাসে আমরা সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের যে প্রভাব ছিল সেই প্রভাব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আচার্যর আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব মন দিয়ে পড়তে থাকো এবং জানতে থাকো।